রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম। আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ঢালা হচ্ছে বিপুল অর্থ, দাবি প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য রিজভীর। 24-এর গণহত্যার বিচার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে জামায়াতের আমির হাসিনা ও তার দোসরদের কড়া সমালোচনা। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মুরাল ভাঙচুরের আশঙ্কা। সেনা, র্যাব এবং পুলিশের কয়েক স্তরের কঠোর নিরাপত্তা জোরদার। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি। এ সময় রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। সেটি করা না হলে সরকারের বিপক্ষে যাওয়ার ঘোষণা দিয়েছেন সার্জিস আলম। গাজীপুরের ডিসি চত্বর থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। সতেরো বছর মন্ত্রীর বাড়ি ঘাট দিচ্ছে স্যার। 17 স্যার এখন 2 ঘন্টা কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে এবং কথা বলে তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে গ্রেপ্তারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে বলছেন যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন তারা। আমরা চাচ্ছি আপনারা এগুলো দ্রুত নিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের কোনো কমপ্লেইন নাই, কিন্তু ওরা তো টাকা খেয়ে এফেক্ট করে ফেলছে। ওরা এসপি স্যার আমারটা রেসপন্স করছে, আমাকে এটা বলতে হবে। বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। আপনি কত দূর আছেন? করব অনেক লোকজন গ্যাদারিং চেঞ্জ করেন। আমি রাতে 3টা কত সময় লাগবে? সেটা তো আরো 10 মিনিট আগে বলছে রওনা নাকি ভয় আসতেছে না। এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এখানে গাজীপুরে পুলিশ কমিশনার জনাব নাজমুল তিনি এখানে উপস্থিত হয়েছেন। তিনি কথা বলছেন, কথা বলে তাদের সঙ্গে বলার চেষ্টা করছেন যে যারা গ্রেপ্তার এখনো হননি তারা বলছেন যে কয়েকজন আসলে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে দ্রুত যাতে গ্রেপ্তার করা হয় সেই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারাও তাদের কাছে দাবি করছেন যে পুলিশের একটি ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে তারা যে প্রশ্নটা তুলে ধরেছেন যে তারা এতক্ষণ পর কেন তারা এখানে এসেছেন। যারা যখন ঘটনা ঘটেছে, যখন শিক্ষার্থীদের সঙ্গে যখন হামলা হয়েছে তখন আসলে পুলিশ কেন সেই জায়গায় গিয়ে তাদেরকে আসলে গ্রেপ্তার করেনি সেই বিষয় নিয়েও আসলে তারা কথা বলছেন। কারণ অনেকেই বলছেন যে এই হামলার সঙ্গে যারা জড়িত অনেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক কর্মী রয়েছেন, তাদের যে কার্যক্রম সেটি তো যেহেতু নিষিদ্ধ হয়েছে, বন্ধ রয়েছে, সেখানে তারা গোপনে ছাত্র জনতার উপর হামলা করেছেন সেই বিষয়টিও তারা তাদের কাছে বলেছেন। এখানে আমি কিছুক্ষণ আগে দেখছি কমিশনার তিনি
কথা বলেছেন, তিনিও কথা বলছেন। এছাড়াও তিনি কথা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে হয়তো সেখানে ব্রিফিং করবেন, করে আসলে হয়তো আরো বিস্তারিত জানাবেন যে কি বিষয় নিয়ে তারা গ্রেপ্তারের বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে। তবে সকাল থেকে যেহেতু আমরা দেখেছি যে এই গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই যারা নেতাকর্মী রয়েছেন, জেলার ও মহানগরের জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এছাড়া বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে এসেছেন। কারণ তারা বলছেন যে তারা যে আন্দোলন করেছেন, তারা সেই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষের একটি অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণে অনেক সময় 5 আগস্টের পরে আওয়ামী সরকারের পতন হলেও তাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় গোপনে পালিয়ে থেকে তারা পলাতক থাকা অবস্থায় তাদের উপর বিভিন্ন সময় গুপ্ত হামলা করেছে, অনেকে হত্যাও করেছে। এই অভিযোগগুলো কিন্তু রয়েছে এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সেই কথাগুলো তারা এখানে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলেছেন। এবং যেহেতু এখানে পুলিশ কমিশনার এসেছেন, তারাও কথা বলেছেন। তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে আজকে রাতেই সেনাবাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের যে কার্যক্রম সেটি আসলে শুরু করা হবে। তবে এই আন্দোলন যারা করছেন এখন বা বিক্ষোভ যারা করছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু একটাই দাবিতে অনড় রয়েছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া কেউ যাতে জামিন নিয়ে গ্রেপ্তারের পর যাতে জামিন নিয়ে বের হতে না পারেন সেই বিষয়টিও আরও কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, এছাড়া বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন। শুধু যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন তা নয়, আশেপাশের জায়গা থেকে ঢাকা থেকে অনেকে তাদের যে সমর্থক রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তারা অনেকে এসেছেন, অনেকে মিরপুর থেকে এসেছেন, উত্তরা থেকে এসেছেন, আশেপাশের জায়গাগুলো থেকে এসে তাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন যে আজকের মধ্যেই তাদের বিচারের আওতায় আনতে হবে, এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে এই দাবি করেছেন। এখানে ছাত্রদের সঙ্গে অর্থাৎ বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে তারা এখন পুলিশ কথা বলবেন, আমরা তাদের সঙ্গে যুক্ত হব। তবে সকাল থেকে যেহেতু এই জায়গায় বিচারের এক দাবিতে উত্তাল, সেই দাবি দুপুরের পরপর আরো কঠোর হয়ে ওঠে এবং সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন সর্বস্তরের মানুষ সেই দাবি নিয়ে। তবে এখানে পুলিশ বা এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং কমিশনার তিনি এসেছেন, এসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এখানে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে। তবে সেই গ্রেপ্তারের বিষয়গুলো মূলত বেশি কথা বলেছেন এবং তাদের সঙ্গে বলছেন। তবে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যে একটাই দাবি যে তাদের হামলা হয়েছে, হামলায় যারা জড়িত তারা অনেকে এখনো তারা গ্রেপ্তারের বাইরে রয়েছে, অনেকে আটক হননি। সেই দাবিগুলোই তারা তুলে ধরছেন যে কেন এত সময় পেরিয়ে গেল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তবে এখানে যেহেতু পুলিশ এসেছেন, পুলিশের সঙ্গে তারা এখন কথা বলবেন। এখানে আবারও এই ডিসি অফিসের বাইরে যে তাদের যে অবস্থান কর্মসূচি সেখানে পুলিশ সদস্যরা এসেছেন, তাদের সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এখানে পুলিশ কথা বলছেন, আমরা একটু যদি রাজবুল ভাই যদি ঘুরে কথা বলেন সঙ্গে, যেহেতু সাংবাদিক গণমাধ্যম। তবে যেহেতু এখানে ছাত্র জনতার একটি এখানে বিক্ষোভ সকাল থেকে এটা চলমান রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা শুরু হয়েছে গত আজকে রাত থেকে করা হবে, সেই বিষয়গুলো নিয়েও তারা আসলে কথা বলবেন। এছাড়া এখানে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলবেন। তবে তাদের যে আওয়ামী লীগের যারা এখানে নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের যে অফিসগুলো রয়েছে সেখানেও তালাবদ্ধ করে দেওয়ারও কথা তারা বলেছেন। এছাড়া এখানে পুলিশের সাথে আমরা কিছুক্ষণ আগে এখানে এই জাতীয় নাগরিক কমিটির যে অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম কথা বলেছেন।
তবে কিছু কিছু বিষয় নিয়ে তারা আসলে আরও স্পষ্ট করে বলেছেন যে আজকের মধ্যেই যাদেরকে বিচার করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের যে ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অপারেশন ডেভিল হান্ট সেই ঘোষণাটা শুধু দিলেই আসলে হবে না, তাদের কার্যক্রমটা আসলে স্পষ্টভাবে দেখাতে হবে। সেখানে তারা তাদের যে প্রতিনিধি অর্থাৎ ছাত্র জনতাও রাখবে, সেখানে সেই দাবিও তারা করছেন। কারণ এই অপারেশনটি কিভাবে হবে, কিভাবে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেই বিষয়গুলো তারা আসলে দেখতে চান। অর্থাৎ তারা নিশ্চিত হতে চান যে এই সরকার এই ছাত্র জনতার উপর যে আন্দোলন, ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে সেই বিচারটি আসলে নিশ্চিত হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে আরো জোরালো দাবি করছেন সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি। তবে সকাল থেকে আমরা কয়েকটি প্রশ্ন তাদের মুখ থেকে শুনেছি যে এত ঘন্টা পেরিয়ে গেল কেন এখনো সবাই গ্রেপ্তার হয়নি, সেইটি প্রশ্ন করেছেন। এছাড়া আমরা আরো দেখেছি যে এখানে যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও মেয়র জাহাঙ্গীরের যারা সমর্থক রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু তাদের উপর হামলা করেছেন। আন্দোলন দমনে তাদের একটি ভূমিকা ছিল, সেই দাবিগুলো তারা এখানে তুলে ধরছেন যে এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গাজীপুরের যারা মেয়র জাহাঙ্গীর ও আকম মোজাম্মেলের হকের যেই সমর্থক রয়েছে তারা তাদের পক্ষে, অর্থাৎ তারা এখনো ছাত্র জনতার উপর গোপনে গুপ্তভাবে হামলা করছেন, সেই দাবিও সেই কথাগুলো তারা তুলে ধরছেন। তবে এখানে পুলিশ কমিশনার তিনি আসলে ছাত্র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। যদি সবাই দেখতে পাই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন। আমি গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমি আপনাদের মাঝে আসছি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য। আপনি জানেন আগস্টে যে বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে আপনারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদকে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করেছেন। সেই ফ্যাসিবাদের তারা এখনো দেশে রয়ে গেছে। আপনারা জানেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাকে যে এখানে দেখছেন এই ফ্যাসিবাদের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। আই ওয়াজ নট ইন দ্য জব। আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল, আমি জবে ছিলাম না। আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমিও আন্দোলন করেছি, যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো। সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই। তাই আপনাদের শরীরে যেই রক্ত ফ্যাসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফ্যাসিবাদী বিরোধী রক্ত। আমি আপনাকে বলতে চাই, আপনাদের এই আন্দোলনের ফলে যেই বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব।
আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আতাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। পুলিশের চাকরি করবে না। এতদিনের যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটেল, যত 17 বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথাচাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফ্যাসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। আজ থেকে গতকাল রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য। শুক্রবার গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে বিপুল অর্থ ঢালা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান এর প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এদিকে নাগরিক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন। আরও জানাচ্ছেন মাঝার ইমন। শনিবার প্রেস ক্লাবে আয়োজন করা হয় জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আঁকা দেয়াল চিত্র বিষয়ক বই দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থানের প্রকাশনা উৎসব, যেখানে আলোচনায় আসে অভ্যুত্থান বিরোধী অপচেষ্টার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে উপস্থাপন করতে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণঅভ্যুত্থান না। একই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পার্শ্ববর্তী দেশের কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আইন কানুন নিয়ম নীতির লঙ্ঘন করে ভারতে বসে বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে
এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। এদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, স্থিতিশীলতা জোরদারে দেশে যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে, কখন, কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। এ সময় ভবিষ্যতে গণতন্ত্রের লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতেও আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। মাঝারি ইমন, এখন, ঢাকা। অনতি বিলম্বে ২৪-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। ১৬ বছর পর কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা ও তাদের দোসরদের কড়া সমালোচনা করেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলন। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে সম্মেলন কেন্দ্রে সমবেত হন কক্সবাজার সহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তারা। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। স্লোগানে, বক্তৃতায় মুখরিত হয় কক্সবাজার সরকারি কলেজ মাঠ। পরে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সবার আগে ২৪-এর গণহত্যার বিচার করতে হবে, না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এ সময় রাজনীতির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, আগে বিচার তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। প্রায় ৪০ মিনিটের বক্তব্যে উঠে আসে ফ্যাসিস্ট সরকারের নানা অন্যায়, অত্যাচার ও দুর্নীতির চিত্র। তুলে ধরা হয় বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা সহ সাবেক পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড। এ সময় খুনিদের গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের পক্ষে ভোট চান। যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে, তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ। কক্সবাজারে ৪টা আসন আছে। এই ৪টা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত ও বর্তমান চরিত্র এটা প্রমাণ করে, আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট, মা, বোন, ভাই, বোন, সবার ভোট যেন তাদের বাক্সে যায়। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সাংগঠনিক সফরে কক্সবাজারে যান জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ, সন্ত্রাসী, লুটেরা খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে। এখন কক্সবাজার এটা আমরা দেখতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা ও টাঙ্গাইলে চলছে মহাসমাবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদরের বালুর মাঠে আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম এবং টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় মাসুদের কাছে। মাসুদ, জানাবেন যে এই মহাসমাবেশে কেন্দ্রীয় পর্যায়ের কে কে উপস্থিত আছেন এবং কি ধরনের দিক নির্দেশনা আসছে? তন্ময়, গত ৫ আগস্টের পর থেকে এটাই আসলে সবচেয়ে বড় জনসভা
ধরে নেওয়া যায়। কারণ হচ্ছে যে এই দাউদকান্দি তিতাস নিয়ে যে আসনটি, কুমিল্লা 1 আসন, এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্বাচন করে আসছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। কিন্তু গেল কয়েক নির্বাচনে কিন্তু প্রার্থী হতে পারেনি। গত 18 নির্বাচনে কিন্তু তিনি খুব লড়াই করেছিলেন এই আসনটিতে, আসলে ভোটে জয়লাভ করলেও পরবর্তীতে কিন্তু আসলে ফলাফলে দেখা গেল তিনি ফেল করেছেন। আজকের এই জনসমাবেশে আসলে তিনি যে নির্দেশনা দিয়েছেন যে গণহত্যার যে পতিত আওয়ামী লীগের অবৈধ যে কর্মসূচি আসলে চলছে, সে তার প্রতিবাদ এবং একই সঙ্গে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মূলত এই জনসভা চলছে। এটি চলছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাই স্কুল মাঠে, যেটি আসলে বালুর মাঠ হিসাবে পরিচিত। এই মাঠে আমরা দেখেছি যে ব্যানার পেস্টুন নিয়ে দলে দলে স্লোগানে নেতাকর্মীরা আসছেন মিছিল নিয়ে। এক ধরনের আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে, মানুষের দল নেমেছে, নানান শ্রেণী পেশার মানুষও রয়েছে। একই সঙ্গে তার দলের নেতাকর্মী রয়েছে বিএনপি, সে সঙ্গে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আপনার অঙ্গ সংগঠনের প্রত্যেকটি দলে নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে মিছিলে এবং ডোল তাবলা বাজিয়ে কিন্তু অভিনন্দন জানানোর জন্য এখানে জড়ো হয়েছেন। বিশাল মাঠ আমরা দেখেছি যে মাঠে আসলে মাঠ পুরে কিন্তু আমরা দেখেছি যে বাসাবাড়ির যে ভবনগুলো রয়েছে, ভবনের ছাদে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের নেতার বক্তব্য শুনতেন। 5 আগস্টের আগে কিন্তু এই ধরনের বড় সমাবেশ কিন্তু আসলে দাউদকান্দির মানুষ কিন্তু দেখেনি বলে জানিয়েছেন। তারা বলছেন যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের যে আমলটি তারা অতিক্রম করেছেন সেটি ছিল একেবারে খুবই কষ্টসাধ্যের বিষয়। তারা হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তারপরেও তারা মাটিতে টিকে রয়েছেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার যে আমরা কুমিল্লার খবরাখবর জানছিলাম, এই পর্যায়ে আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই। সহকর্মী কাউসার আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে। কাউসার, জানাবেন যে টাঙ্গাইলের যে সমাবেশ হচ্ছে সেখানে কে কে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এবং সেখান থেকে কি ধরনের বক্তব্য দিচ্ছেন দলীয় নেতারা? মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব এখানে মিছিলে এই মাঠটি কানাকানি ঘুরে নেতারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা পালালেও কিন্তু তারা বিভিন্ন ভাবে এই বর্তমান পরিস্থিতিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা বা অপচেষ্টা যাচ্ছেন। সে বিষয়ে সকল নেতা কর্মীদের তারা বলছেন যে সচেতন থাকার জন্য, যাতে করে এই দেশে আর কোনো স্বৈরাচার সরকার আসতে না পারে। আমরা আশা কয়েকজন নেতা কর্মীদের সাথে কথা বলছি, তারা বলেছেন যে বিগত 14, 18 এবং 24 সালের নির্বাচনের ধনবাড়ি ও সাধারণ মানুষ তারা ভোট দিতে পারেন। তারা বলছেন কেউ ভোট কেন্দ্র থেকে এসেছে। তারা অভিযোগ করেছেন যে রাতেও কিন্তু এই ধনবাড়ি মধুপুরে ভোট হয়েছে, যে কারণে সাধারণ যারা মানুষের তারা ভোট দিতে পারেন। তারা তাদের দাবি আছে যে আসন্ন বা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সকল মানুষ যাতে ভোট দিতে পারে সেই কিন্তু দাবি জানানো হচ্ছে এই সমাবেশ থেকে। আর এছাড়াও নেতা কর্মীরা বলছেন যে আওয়ামী লীগ সরকারের অনেক নেতা কর্মীর মামলা হয়েছে, তারা কিন্তু অনেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা এবং টাঙ্গাইলে সমাবেশ চলছে, সেই খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। আর এরই মধ্য দিয়ে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। মুরাল ভাঙচুরের আশঙ্কায় সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে আমরা জানতে চাই।
তন্ময়, সুপ্রিম কোর্টের সামনে আমরা দেখছি যে দুপুর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে সুপ্রিম কোর্টের ভেতরে একটি মুরাল রয়েছে, সেই মুরালটি ভাঙার তথ্য রয়েছে তাদের কাছে, সেজন্য কিন্তু এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা নিয়োজিত থাকতে দেখেছি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই জায়গাটিতে কিন্তু গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আমি যদি আপনাকে একটু এখানকার চিত্র দেখাই তাহলে আমরা দেখছি যে এই হাইকোর্ট প্রাঙ্গণের কিন্তু যে ফটকগুলো রয়েছে, প্রতিটি ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের বাইরের দিকটায় পুলিশ সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায়, এবং ভেতরের দিকটায় আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন। বিগত কয়েকদিন ধরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলার পর কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও হামলা হয়েছে সারা দেশে, এবং তার পরিপ্রেক্ষিতে এই জায়গাটিতে হামলা হতে পারে এমন তথ্যের কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার কারণে কিন্তু তারা বলছেন যে দেশের সর্বোচ্চ আদালত, যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুটি বিভাগই এখানে রয়েছে, সেক্ষেত্রে এই আদালতের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মূলত এখানে মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু আলাদা করে বলি, গণপূর্তের উল্টো পাশের যে ফটকটি রয়েছে এই ফটকের সামনে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া মাজারের যে গেটটি রয়েছে সেই গেটটিতেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া মৎস্য ভবনের পাশের দিকের যে গেটটি রয়েছেন সেখানেও আমরা একই রকম চিত্র দেখতে পেয়েছি, এবং আমরা কিন্তু দেখছিলাম যে এই জায়গাটিতে ভেতরে যে থেমিস দেবীর মূর্তি রয়েছে, এছাড়া সুপ্রিম কোর্টের প্রাঙ্গণের ভেতরে শেখ মুজিবুর রহমানের একটি মুরাল রয়েছে বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা বলছেন যে এগুলো যেন কোনো অতর্কিত হামলায় যেন এগুলো নষ্ট না হয়, বা এখানকার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মূলত নিয়োজিত করা হয়েছে। এবং এই জায়গাটিতে আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশের এপিসি কিন্তু রয়েছে, এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও গোয়েন্দা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন বলে কিন্তু আমাদেরকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এড়ানো যায়, সেজন্যই কিন্তু দেশের সর্বোচ্চ যে আদালত রয়েছে সেই সর্বোচ্চ আদালতের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, এবং এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি জোরদার রয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে সে সম্পর্কে কিন্তু আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে এখন পর্যন্ত যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, আমরা এখানে আছি, পরবর্তীতে আরও যদি নতুন করে কিছু হয় সেটিও আপনাকে জানাতে পারবো। তন্ময়। মুরাল ভাঙচুরের আশঙ্কায় সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। ধানমন্ডি ৩২-এর বাড়ির ধ্বংসাবশেষ এখনও নিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। রড সিমেন্টের স্কার্প তুলে নিচ্ছেন তারা, নিম্নবিত্তরা তা বিক্রি করে দিচ্ছেন, আর কেউ কেউ স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন। সকাল থেকেই উৎসুক জনতার কৌতূহল স্বৈরাচারের পরিণতি নিজ চোখে দেখতে। তানজিম শাফিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন এখন ধ্বংসস্তূপ। ৪ দিন ধরে চলছে দেয়াল ভাঙা, রড ও স্ক্র্যাব অপসারণ। ৬৭৭ নম্বর বাড়িটির যতটুকু অবশিষ্ট আছে তাতে হাতুড়ি শাবল চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বলছেন এ বাড়ির শেষ চিহ্ন ধুলোয় মিশিয়ে দেবেন তারা। ভাইঙ্গা ধুলিসাৎ করে দিছে। আগে এখান দিয়ে হাইটা যাইতে মানুষ ভয় পাইতো, এখন এমন অবস্থা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিতাড়িত করছে। এগুলো বিক্রি করে কয় টাকা পাবো? আমার যে ক্ষতি হচ্ছে এটা তো জীবনে পূর্ণ হইব না। তারপর আমি রাগ আইছি, আমি আরো ২-৩ জন সাথে নিয়ে আইছি, এটা ভাঙ্গা নিয়ে বিক্রি করে করে দিয়ে দেবো। টাকা শেখ হাসিনা আনছিল আত্মসাৎ করে দেশটাকে ফলাইছে, আমার নিতেছি। শনিবার সকাল থেকেই বাড়িটির সামনে জড়ো হতে থাকে উৎসুক জনতা। ঝুঁকিপূর্ণ অবস্থাতেও ভবনের বিভিন্ন তলায় উঠে ঘুরে দেখছেন অনেকে, কেউ বা সংরক্ষণ করছেন অপশাসনের স্মৃতিচিহ্ন। এখানে কিছুই থাকবে না ভাই, সবই নিয়ে যাইব, একটা ইটের খোয়াও পাইবেন না। এই পেশিবাদী আওয়ামী লীগের কবর হয়ে গেছে। এই পেশিবাদী আওয়ামী লীগ বাংলার মাটিতে কখনো আওয়ামী লীগ বলে আর কিছু নাই। সীমানার ভেতর নতুন একটি ভবনের বেসমেন্ট ঘিরে দেখা যায় কৌতূহল। আয়না ঘর সন্দেহে চলে তল্লাশি, দাবি উঠেছে তদন্তের। চতুর্দিকে ফ্লোট, আর এই জায়গাটা দেখা, এটা একটা মানে গাতা, মানে লিফটের গাতা। এইখানে যে এটা করছে, হ্যাঁ, এটা দেখেন এখানে কত লোক মাসে দাঁড়িয়ে পাওয়া গেছে, এটা বিচার কে করবে? আমরা মনে করবো সাধারণ জনগণ যিনি যেন চুপ থাকেন, আর বাংলাদেশটা কিভাবে ভালো চলে দলবাদ নির্বিচারে সবাই যেন এই দেশটার দিকে খেয়াল রাখে।
5 ফেব্রুয়ারি গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় 24-এর গণ অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারমূলক বক্তব্য রাখলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। স্বৈরাচার পুনর্বাসনের সব পথ বন্ধ করতেই আওয়ামী লীগের আঁতুড়ঘরে হাতুড়ি চালানো হয় বলে জানায় ছাত্র জনতা। তানজিম শাফিন, এখন, ঢাকা। যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশকালে 33 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে সদর ইউনিয়নের আমতলী আশ্রয়ণ প্রকল্প অফিস থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আমতলী আশ্রয়ণ প্রকল্পে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে 33 জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন 9 জন নারী, 10 জন পুরুষ ও 14 জন শিশু। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে বলে জানায় বিজিবি। 27 বছর পর দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত করে ফেলেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ভোট গণনার সবশেষ তথ্য বলছে 70টির মধ্যে 48টি আসনে এগিয়ে থাকায় একক সরকার গঠন করতে যাচ্ছে গেরুয়া শিবির। অপরদিকে আম আদমি পার্টি এগিয়ে আছে 22টি আসনে। মুখ্যমন্ত্রী অতীশী জয় পেলেও হেরে গেছেন পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। গেরুয়া পতাকা হাতে ঢাকঢোল বাজিয়ে উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকেরা, কারণ 27 বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নরেন্দ্র মোদীর দল। শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। বুথ ফেরত জরিপ বলছিল, এবারের নির্বাচনে পতনের মুখ দেখতে পারে 12 বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির সরকার। হলোও তাই। পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে পরাজয় বরণ করতে হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা। ইতোমধ্যে বিজয় ভাষণ দিতে প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় দিল্লির পার্টি অফিসে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, আমজনতার দল থেকে দুর্নীতির কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ায় ভোটারদের আস্থা হারিয়েছে এএপি। তবে বিজেপির দাবি, মোদীর ক্যারিশমাটিক নেতৃত্বেই অবশেষে গেরুয়া পতাকা ওড়ানো সম্ভব হয়েছে। ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মিত্র কংগ্রেস বলছে, পরিবর্তনের জোয়ারে দিল্লিতে সরকারের পালাবদল হয়েছে। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. Prime Minister Modi's leadership, we are very keen that Delhi gets a government which serves its people. And that's something which is the need of the hour for attaining Viksit Bharat 2047. India's capital region, national capital region, should have a government which serves the cause of its people. আম আদমি পার্টির হার প্রায় নিশ্চিত হবার পরই চলছে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো বিজেপি নেতা পারভেশ ভার্মা। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার সন্তান তিনি। নাফি আরমান মনন, এখন, বিশ্ব। যাচ্ছে আরও একটা বিরতিতে, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম। আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না।
ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে ঢালা হচ্ছে বিপুল অর্থ, দাবি প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মন্তব্য রিজভীর। 24-এর গণহত্যার বিচার আগে, তারপর অন্য কিছু। কক্সবাজারে জামায়াতের আমির, হাসিনা ও তার দোসরদের কড়া সমালোচনা। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মুরাল ভাঙচুরের আশঙ্কা, সেনা, র্যাব ও পুলিশের কয়েক স্তরের কঠোর নিরাপত্তা জোরদার। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/echontv।